একটা ফ্যামিলিতে মা বাবা যেভাবে সন্তানকে আগলায় ধরে রাখে এবং মা বাবার কাছে যেভাবে আমরা বলতে পারি আমাদের কথাগুলি, সো আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে বাবা মা বিহীন। আমরা আমাদের মানে কষ্টের কথা কাউকে বলার নাই। না, আমরা তো চাচ্ছি না। আমাদের নার্সিংয়ের মধ্যে যারা বড় বড় পিএইচডি নিয়ে আসছে দেশের বাহির থেকে, ওদেরকেই প্রশাসনিক দেন হচ্ছে পরিচালক, বিভিন্ন ডিজিএনএম এইসব পদগুলোতে আমরা নার্সরাই বসতে চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টে। আমরা চাচ্ছি না অন্য কেউ এসে আমাদের ডিপার্টমেন্ট কন্ট্রোল করুক। আমাদের মধ্যে যোগ্য নার্স আছে এবং তাদেরকে যোগ্য সুযোগ সুবিধা দেওয়া হোক, যাতে আমরা আমাদের প্রফেশনকে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারি। আমাদেরকে শুধু হসপিটাল পর্যন্ত, রুগী পর্যন্ত সীমাবদ্ধ থাকতে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে দেশের উন্নতির জন্য আমাদের সার্ভিসকে আমরা ভালোভাবে, এটা শুধু হসপিটাল ভিত্তিক না, বিভিন্নভাবে ভালো সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। আমরা কেন আমরা এই এক দফা দাবিতে এসেছি, আপনি যদি পর্যালোচনা করে দেখেন, আমাদের 2016 সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হয় এবং যখন থেকে প্রশাসন ক্যাডারের লোকজন আমাদের এখানে বসেছেন, আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন কিন্তু আমাদের এখানে হয়নি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যতগুলো নার্সিং ও মিডওয়াইফারি কলেজ রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, প্রত্যেক কলেজের প্রিন্সিপাল এবং সেখানকার শিক্ষক, তাদের সরাসরি পদটা কিন্তু যে কোনো একটা হাসপাতালে তারা সিনিয়র স্টাফ নার্স, তারা সংযুক্তিতে অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মানে বিগত প্রায় 8 থেকে 10 বছরও তারা এই পোস্টগুলোতে বা এই পদগুলোতে সৃজন করতে পারেনি যে মূল পদ। আমাদের যদি 3000 শিক্ষক সংযুক্তিতে চাকরি করে, কিন্তু আমি যদি এই 3000 শিক্ষককে তাদের মূল পদ দিতে পারতাম, তাহলে আমার 3000 শূন্য পদ হতো আমার হাসপাতালে, আমার 3000 নতুন নার্স কর্মসংস্থান হতো এবং রুগীরা যথাযোগ্য সেবা পেত। রুগীরাও কিন্তু সেবা বঞ্চিত হচ্ছে, কারণ আমার হাসপাতালের নার্সদেরকে দিয়ে আমি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি সংযুক্তিতে। এছাড়াও আপনি যদি দেখেন যে অধ্যক্ষ রয়েছেন বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, তাদের কিন্তু গ্রেড 4, 5 এভাবে, কিন্তু তারা বর্তমানে 10ম গ্রেডে থেকে তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সুতরাং তারাও কিন্তু তাদের সুযোগ সুবিধা প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার দেখেন, বাংলাদেশের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানকার যে নার্সিং ফ্যাকাল্টির ডিন, এটা খুবই হাস্যকর একটা বিষয়। সেখানে অন্য পেশার একজন লোককে নার্সিং ফ্যাকাল্টির ডিন বানানো হচ্ছে। আপনি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতে দেখেন, সেখানে দেখবেন যে প্রত্যেকটা নার্সিং বিশ্ববিদ্যালয় যেখানে নার্সিং ফ্যাকাল্টি রয়েছে, সেই ফ্যাকাল্টির ডিনরা কিন্তু নার্সরাই হয়। সারা পৃথিবীতেই নার্সিং ফ্যাকাল্টির ডিন কখনোই, এটা একটা প্রফেশনাল বিষয়, এটা একটা টেকনিক্যাল বিষয়। এটা অন্য প্রফেশন থেকে বা জেনারেল লাইন থেকে পড়ে এসে নার্সিং ফ্যাকাল্টিকে হ্যান্ডেল করা কারো পক্ষে সম্ভব নয়। এখানে নার্সিং ফ্যাকাল্টির লোকজনকেই দ্বারা এই পেশাটা পরিচালিত হতে হবে। নার্সিং ফ্যাকাল্টির মহাপরিচালক যখন ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে যান, তখন সেখানে টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা হয়, যেটা জেনারেল লাইন থেকে একজন মহাপরিচালক কিন্তু এই টেকনিক্যাল বিষয়গুলো ধরতে পারবে না। যেমন আপনি বিমান বাহিনীর পরিচালক, কিন্তু আপনার তাদের পেশা থেকেই মহাপরিচালক তাদের পেশা থেকেই লাগে, এটাও একটা টেকনিক্যাল পেশা। এখানকার মহাপরিচালক আমার নার্সদের মধ্য থেকেই হতে হবে এবং ভূতাপেক্ষা সাপেক্ষে আমরা ইচ্ছা করলে তাদেরকে পদোন্নতি দিতে পারি। কারণ হচ্ছে তাদের বিএসসি করা আছে, এমএসসি করা আছে, কারো কারো পিএইচডিও করা আছে, যদিও পিএইচডি বাধ্যবাধকতা নয়, কিন্তু এমএসসি পর্যন্ত করা আছে। সুতরাং ভূতাপেক্ষাভাবে এবং তাদের যেই কর্মজীবনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে, এই বিষয়গুলোকে বিবেচনা করে আমরা ভূতাপেক্ষাভাবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নার্সিং ফ্যাকাল্টির ডিন আমরা নার্স চাই এবং তারাই আমাদের প্রফেশনাল বিসিএস সহ ডিপ্লোমা ডিগ্রিকে বিএসসি সমমান অন্যান্য দাবি সেগুলো পূরণ করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।